সালটা 2016। তুরস্কে তখন সামরিক অভ্যুত্থান চলছে। রাস্তায় অনেক ট্যাঙ্ক, আকাশের যুদ্ধ বিমান। প্ল্যান ছিল এরদোয়ানকে মেরে ফেলার। কিন্তু এরদোয়ান কিভাবে বেঁচে গেছিল? অনেকেই বলে তুরস্কের যে গোয়েন্দা সংস্থা আছে এমআইটি, তারা নাকি আগেই এই সবকিছু সম্পর্কে জানে। মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে তারা কিন্তু পুরো অভিযানকেই পাল্টে দিয়েছিল। এবার আসি 2020 সালের নভেম্বর মাসে। ভূমধ্যসাগরের তীরে গ্রিস আর সাইপ্রাসের যে বর্ডার আছে, সেখানে হঠাৎ করে কিছু রহস্যময় মানুষের আনাগোনা বেড়ে গেল। তাদের পরনে কোনো ইউনিফর্ম ছিল না, ইভেন তাদের কোনো পরিচয়ও নেই। কিন্তু অ্যাকচুয়ালি এরা কারা? ঠিক একই সময়ে আঙ্কারায় বসে এমআইটির যে কর্মকর্তারা আছে, তাদের স্যাটেলাইট মনিটরে তারা একটা অদ্ভুত অ্যাক্টিভিটি দেখতে পেলেন। তারা বুঝতে পারছিল তাদের নিজেদের ঘরের দরজায় কেউ একজন নীরবে খুঁটি সাজাচ্ছে। আর সেই কেউ একজন কে ছিল আপনারা কি জানেন? তারা ছিল 4500 কিলোমিটার দূরে বসে থাকা ভারতের র। আমরা সিআইএ এর কথা শুনেছি, মোসাদের কথা শুনেছি, আইএসআই এর কথা শুনেছি, কিন্তু আজকে আমরা যে শ্যাডো ওয়্যার নিয়ে কথা বলবো, সেটা নিয়ে বলিউডও এখনো কোনো সিনেমা বানায়নি। প্রথমে আছে র, যাদের কাজ এতটাই নীরব যে অপারেশন শেষ হওয়ার পরে শত্রুরা বুঝতে পারে কি যেন একটা হয়ে গেছে। আর অন্যদিকে আছে এমআইটি, যারা ড্রোন আর প্রক্সি আর্মি দিয়ে পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্রকে নিজেদের মতন করে আঁকা শুরু করেছে। আজকের যে ভিডিওটা আছে, এই ভিডিওতে আপনারা 3টা প্রশ্নের উত্তর পাবেন। প্রথমে হচ্ছে এই দুই সংস্থার মধ্যে শত্রুতা কিভাবে শুরু হয়েছে। দ্বিতীয় হচ্ছে কোন অপারেশনগুলো এই পুরো ইতিহাসকেই বদলে দিয়েছে, যেগুলোর কথা এখন পর্যন্ত কেউ জানে না। আর 3 নাম্বার হচ্ছে, যদি এই এমআইটি আর রয়ের ভেতরে টক্কর হয় সরাসরি, তাহলে কে অ্যাকচুয়ালি উইন হবে। এবং সর্বশেষে আপনাদেরকে এমন একটা মিশন সম্পর্কে জানাবো, যেটা জানতে পারলে আপনার এই জিওপলিটিক্স নিয়ে আপনার চিন্তাধারা টোটালি চেঞ্জ হয়ে যাবে। সো চলেন শুরু করা যাক ভিডিওটা। আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স। সালটা 1968। ভারত কিন্তু তখন দুই দিক থেকে চাপে আছে। একদিকে হচ্ছে চীন, অন্যদিকে হচ্ছে পাকিস্তান। তখন একজন মানুষ একটা সংস্থা তৈরি করলেন, যেটার নাম ছিল রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং। আর এই মানুষটার নামই হচ্ছে রামেশ্বর নাথ কাউ। গোয়েন্দা যে জগৎ আছে, এই জগতে কিন্তু এই নামটাকে উচ্চারণ করলে আজও পাকিস্তানি কর্নেলরা চুপ করে থাকে। কারণ একটাই, কাউয়ের একটা দর্শন ছিল, শত্রুকে আপনার মারার দরকার নেই, তাকে এমনভাবে পরিচালনা করেন যে সে নিজে আপনার ইচ্ছা মতো চলবে। কিন্তু এই রয়ের আসল পরীক্ষাই কিন্তু শুরু হলো মাত্র 3 বছরের মাথায়। 1971 সালে পূর্ব পাকিস্তানে গণহত্যা চলছে। র সেখানে একটা অপারেশন চালায়, যেটা আজ বিশ্বের প্রতিটা গোয়েন্দা একাডেমিতে পড়ানো হয়। র তখন মুক্তিবাহিনীকে শুধু অস্ত্রই দেয় নাই, তাদের মনোবল, কৌশল এবং শত্রুর প্রতিটা পদক্ষেপ তাদেরকে কিন্তু আগে থেকে জানিয়ে দেওয়া হয়েছিল। ইভেন পাকিস্তানি যে জেনারেলরা ছিল, যখন সিদ্ধান্ত নিচ্ছিলেন যে ভারতে বোমা মারবে, সেই গোপন বৈঠকের কথাও কিন্তু র আগে থেকেই জানতো। সো বুঝতে পারতেছেন যে র তখনই কি পরিমাণ অ্যাডভান্স। এছাড়া আপনারা একটা জিনিস জানলে অবাক হবেন, রয়ের বাজেট কত। রয়ের যে কত বাজেট, সেটা কিন্তু এখন পর্যন্ত ইন্ডিয়ার কোনো পার্লামেন্টে টোটাল হিসাবটা কখনো দেখানো হয় না। কারণ এই রয়ের যে ফান্ডিংটা আসে, সেটা এমন একটা সোর্স থেকে আসে যেটাকে ট্র্যাক করা যায় না। আমি র আইএসআই নিয়ে ডিফারেন্ট ভিডিও বানিয়েছি, যেখানে র সম্পর্কে আমি ডিটেলস আলোচনা করেছি। আপনারা চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে অথবা প্লেলিস্ট চেক করে ভিডিওগুলো দেখে আসতে পারেন। রয়ের এমন একটা সাইবার উইং আছে, যেটার নাম হচ্ছে NTRO। এটার ফুল ফর্ম হচ্ছে ন্যাশনাল টেকনিক্যাল রিসার্চ অর্গানাইজেশন। এদের কাজ হচ্ছে এরা ঘরে বসে শত্রুর কমিউনিকেশন সিস্টেম হ্যাক করতে পারে। এরা কিন্তু পাকিস্তান থেকে শুরু করে ইউরোপ, এমনকি তুরস্কের ভেতরে রয়ের নেটওয়ার্ক কিন্তু ইস্টাবলিশ করেছে। কিন্তু সব থেকে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, র কখনোই ফ্রন্ট লাইনে আসে না। তারা হচ্ছে নীরব বিষয়ের মতন। কখন যে আপনার ভেতরে বিষ ঢুকিয়ে দেবে, আপনি সেটা কখনোই বুঝতেও পারবেন। এবার আসি তুরস্কর এমআইটি কে নিয়ে। এটা কিন্তু মূলত 1954 সালে তৈরি করা হয়, কিন্তু 2010 সালের আগ পর্যন্ত এটা ছিল শুধুমাত্র একটা সাধারণ তথ্য সংগ্রহের সংস্থা। এরপর এলেন হাকান ফিদান। এই মানুষটাই হচ্ছে এই এমআইটিকে পুরোপুরি বদলে দিয়েছিলেন। আগে এমআইটি শুধু শুনতো, কিন্তু কখনো আঘাত করতো না। কিন্তু 2010 সালের পর থেকে এমআইটি আঘাত করা শুরু করলো। এমআইটির সব থেকে ভয়ঙ্কর দিক কোনটা জানেন? এরা কিন্তু রয়ের মতো লুকিয়ে কাজ করে না। এমআইটি এই পর্যন্ত সিরিয়াতে গেছে, লিবিয়ায় গেছে, ইরাকে গেছে। এরা কিন্তু সরাসরি মাঠে নেমে অপারেশন চালায়।
আর তাদের সব থেকে বড় অস্ত্র হচ্ছে বাইরাকতার ড্রোন। কেন বলতেছি এটা সব থেকে বড় অস্ত্র? কারণ এই ড্রোনের সাথে কিন্তু MIT এর ইন্টেলিজেন্স যে নেটওয়ার্ক আছে সেটা সরাসরি কানেক্টেড। মাঠে থাকা যেসব এজেন্ট আছে তারা লেজার দিয়ে টার্গেট মার্ক করে, আর আকাশ থেকে ড্রোন এসে মুহূর্তেই তাদেরকে শেষ করে দেয়। এদের কোনো সাক্ষীও থাকে না, কোনো ট্রেসও থাকে না। আর এখানেই কিন্তু মূল গল্পটা ঘুরে যায়। MIT-র কিন্তু আর একটা ক্ষমতা আছে যেটা এই পুরো বিশ্বের গোয়েন্দা সংস্থাদের খুব কম মানুষের কাছেই আছে। এরা যেটা করে, বিশ্বের যে দেশেই তাদের যেসব শত্রু আছে তারা লুকিয়ে থাকুক না কেন, তারা সরাসরি সেই দেশে যায়, তাদের শত্রুকে ধরে ফাইটার যেটা করে তুলে নিয়ে চলে আসে। মানে বুঝতে পারতেছেন কোন লেভেলের খেলে তারা। আপনারা যদি গুলেনিস্ট মুভমেন্টের দিকে তাকান তাহলে দেখবেন সেখানে কয়েকশো সদস্যকে আফ্রিকা, এশিয়া, ইউরোপ থেকে কিন্তু তারা তুলে নিয়ে এসেছে। কোনো কোর্ট নেই, কোনো ওয়ারেন্ট নেই, শুধু MIT-র একটা সিদ্ধান্ত নেই যে একে তুলে নিয়ে আসা লাগবে, আর তাকে তুলে নিয়ে আসা হয়। এখন আমি একটা কথা বলবো, যদি হয়ে থাকে আপনার নীরব বিষ, তাহলে MIT হচ্ছে একটা ধারালো তলোয়ার। একে দেখা যায় কিন্তু কখনোই ঠেকানো যায় না। এবার আসি মূল প্রশ্নে। সাউথ এশিয়ার আর মধ্যপ্রাচ্যের MIT, এই দুইটা দলের ভেতরে কিভাবে ক্ল্যাশ তৈরি হলো? এই দুই দেশের ভেতরে কিন্তু কোনো সীমানা নেই, ইভেন এরা কিন্তু সরাসরি তাদের বর্ডারও শেয়ার করে না। তাহলে এই যে এত দূরের দূরত্ব, তারপরেও কেন তাদের ভেতরে এতটা ঝামেলা? আসলে একটা জিনিস আছে কি, শ্যাডো ওয়্যারের কিন্তু কখনো বর্ডার থাকা লাগে না। শ্যাডো ওয়্যার আপনি যে কোনো দেশের সাথে যে কোনো দেশেরই কিন্তু এই যুদ্ধটা লাগতে পারে। সবকিছু হচ্ছে নিজের স্বার্থের উপর ডিপেন্ড করে। সালটা তখন 2019। ভারত কাশ্মীর থেকে 370 ধারা তখন বাতিল করেছে। পুরো বিশ্ব কিন্তু চুপ থাকলেও এরদোয়ান চুপ থাকে নাই। জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে তিনি সরাসরি পাকিস্তানের পক্ষ নিয়েছিলেন, আর ভারত কিন্তু এটাকে তাদের সরাসরি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিল। কিন্তু ঘটনা কিন্তু এখান থেকেই শুরু হয়। এরদোয়ানের কথা কিন্তু তখন শুধুমাত্র শুরু করেছিল যে তারা পাকিস্তানের পক্ষ নিয়েছে, কিন্তু গোপন যে রিপোর্ট বলতেছিল সেটা ছিল কিন্তু অন্য কথা। তুরস্কের হচ্ছে একটা প্রাইভেট মিলিটারি কোম্পানি আছে যেটার নাম হচ্ছে সাদাত, যেটাকে বলা হয় হচ্ছে এরদোয়ানের ছায়া সেনাবাহিনী। এরা নাকি এই কাশ্মীরে বিদেশি ভাড়াটের যোদ্ধা পাঠানোর পরিকল্পনা করেছিল। একই সাথে তারা ভারতের ভেতরে ফান্ডিং দিচ্ছিল তুরস্কের NGO থেকে, যেন ভারতের ভেতরে অস্থিরতা শুরু হয়। কিন্তু তো আর কম যায় না। তাদের এই প্যাচ সব আগে থেকে বুঝতে পারে। সো তাদেরকে পাল্টা আঘাত করে। পাল্টা আঘাতটা কেমন ছিল? দেখলো তুরস্কের যে শত্রু আছে তিনটা দেশ, একটা হচ্ছে গ্রিস, একটা হচ্ছে আর্মেনিয়া, আর একটা হচ্ছে সাইপ্রাস। কি করলো? সিক্রেটলি এই তিনটা দেশের সাথে ডিফেন্স ইন্টেলিজেন্স শেয়ারিং চুক্তি করে ফেললো। তারা গ্রিসকে দিল হচ্ছে ব্রাহ্মস মিসাইল, যেটা সরাসরি তারা তুরস্কের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে। এরপর আর্মেনিয়াকে তারা পাঠায় হচ্ছে পিনাকা রকেট সিস্টেম, যেটা আজারবাইজানের বিরুদ্ধে কিন্তু অলরেডি কাজ করেছে। আজারবাইজান হলো তুরস্কের সব থেকে বিশ্বস্ত বন্ধু। এর মানে কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো হচ্ছে MIT ভারতের উঠানে খেলতে এসেছিল। কি করছে? হচ্ছে পুরো তুরস্কের ঘর দখল করে নিয়েছে চারিদিক থেকে। কোনো গুলি চালানো হয় নাই, কোনো যুদ্ধ ঘোষণা করা হয়, জাস্ট একটা ভয়ঙ্কর জিওপলিটিক্যাল মাস্টার স্ট্রোক দিয়েছে এবার আসি মূল প্রশ্নে, কে বেশি শক্তিশালী, না MIT? আমরা এদেরকে চারটা মাঠে বিচার করব। আপনারাই এখানে কমেন্টস করে জানাবেন যে কে বেশি শক্তিশালী। প্রথমে আসি বাজেট এবং গ্লোবাল রিচ নিয়ে। যদি আমরা কথা বলি ভারতের অর্থনীতি নিয়ে আর তুরস্কের অর্থনীতি নিয়ে, তাহলে ভারতের অর্থনীতি এখানে যোজন যোজন দূরে এগিয়ে আছে। ভারতের অর্থনীতি কিন্তু অনেক বড়, প্রায় তুরস্কের 3 গুণ বেশি। এছাড়া এর যে ফান্ডিং আছে সেটা কোথায় থেকে আসে সেটা কিন্তু এখনো ডিসক্লোজ, কিন্তু MIT-র ফান্ডিং কিন্তু অনেক কম এর তুলনায়। এছাড়া বিশ্বের বিভিন্ন প্রান্তে কিন্তু এর হাত রয়েছে, যেটা MIT-র কিন্তু অতটা নাই। সব থেকে বড় বিষয় হচ্ছে আমেরিকা, ইসরায়েল, ফ্রান্স, এই যে দেশগুলো আছে এদের সাথে কিন্তু ইন্টেলিজেন্স শেয়ারিং চুক্তি রয়েছে এর সাথে। সো বুঝতে পারতেছেন কিন্তু এখানে গ্লোবালি খেলতেছে। সো এই ক্ষেত্রে কিন্তু এগিয়ে যাচ্ছে MIT-র তুলনায়। এবার আসি টেকনোলজি নিয়ে। টেকনোলজির কথা যদি বলি তাহলে বলবো MIT অনেক এগিয়ে আছে, কিন্তু সেটা কিভাবে? MIT-র যে ইন্টেলিজেন্স নেটওয়ার্ক আছে সেটার সাথে কিন্তু সরাসরি ড্রোন অ্যাটাকার সংযোগ করা আছে। এটা কিন্তু এই পৃথিবীতে মাত্র অল্প কয়েকটা সংস্থাই পারে, তার মধ্যে MIT অন্যতম। সো বুঝতে পারতেছেন এর কিন্তু এরকম কোনো ইন্টেলিজেন্স নেটওয়ার্কের সাথে ড্রোন অ্যাটাকের সংযোগ নাই। সো এই ক্ষেত্রে MIT অনেক আগায় রয়েছে। এবার আসি 3 নম্বর পয়েন্ট, যেটা হচ্ছে সাইবার ইন্টেলিজেন্স। প্রথমেই বললি এর কথা। এর যে সাইবার উইং এর কথা আমি এর আগেই বলেছিলাম, NTRO, যেটা পাকিস্তানের সামরিক নেটওয়ার্কে কিন্তু তারা বারবার অ্যাটাক করছে। ইভেন
চীনের সাইবার অ্যাটাকের বিরুদ্ধেও কিন্তু ভারত বারবার পাল্টা সাইবার অপারেশন চালিয়েছে। সো বুঝতেই পারতেছেন এই মাঠে র হচ্ছে অনেক বেশি অভিজ্ঞ। সো আমি এই ক্ষেত্রে বলবো যে র উইনার। এবার আসেন অপারেশনের যেসব স্টাইল আছে এই ক্ষেত্রে কে এগিয়ে। এমআইটি হচ্ছে ওপেনলি অ্যাটাক করে, ওয়ান কাইন্ড অফ তলোয়ারের মতো। তাকে দেখা যায়, শোনা যায়, জানা যায়, ইভেন তাকে দেখলে ভয়ও পায়। কিন্তু র হচ্ছে টোটালি ডিফারেন্ট ওয়েতে খেলে। কখন আপনার বাড়িতে ঢুকে যাচ্ছে, কখন আপনাকে ফিনিশ করে দিচ্ছে, সেটা সম্পর্কে আপনি কখনোই বুঝতে পারবেন। আপনারা যদি লং রানে যেসব স্ট্র্যাটেজি আছে সেটা যদি তাকান, তাহলে দেখবেন র এখানে সব থেকে বেশি কার্যকর। তবে আপনি যদি অল্প সময়ে সরাসরি ক্ষতি করতে চান, তবে এমআইটি হইতেছে এখানে ডেঞ্জারাস। সো এই রাউন্ড আমি বলবো যে এটাকে ড্র করে দেওয়াই উচিত। কিন্তু আমি চাই আপনারা এখানে আপনাদের মূল্যবান মতামত দেন যে কে আসলে এখানে জয়ী হচ্ছে। কিন্তু ওভারঅল যে জিওপলিটিক্যাল ইনফ্লুয়েন্স আছে সেখানে ভারতের র এখনো অনেক এগায় আছে। তবে যদি আপনি মধ্যপ্রাচ্যের মাঠে অথবা সরাসরি সামরিক অপারেশনের কথা চিন্তা করেন, তাহলে এমআইটি এখন পৃথিবীর অন্যতম বিপজ্জনক সংস্থা। তবে ফাইনালি একটা কথা বলা যায়, বিশ্ব রাজনীতিতে কিন্তু স্থায়ী কোনো বন্ধু নেই, স্থায়ী শত্রু নেই, আছে শুধুমাত্র দীর্ঘস্থায়ী একটা স্বার্থ। এখন হয়তো র আর এমআইটি শ্যাডো ওয়্যার করতেছে, একে অপরের বিরুদ্ধে লড়তেছে, কিন্তু কালকে কি হবে বা নতুন কোন সমীকরণ আসবে, এরা কারা একসাথে খেলবে কিনা, এটা আসলে কেউ বলতে পারবে না। কারণ শ্যাডো ওয়্যারের কখনো এন্ডিং হয় না। এর মূল কারণ হচ্ছে দুনিয়া চলে হচ্ছে শক্তিতে, আর শক্তির সব থেকে বড় অস্ত্র হলো ইনফরমেশন। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। এই প্রশ্নটা হতেছে, বাংলাদেশ কি এই বৈশ্বিক শ্যাডো ওয়্যারের নিরপেক্ষে থাকতে পারবে কিনা, নাকি আমরাও কোনো না কোনো শক্তির ছকবোর্ডে একটা গুটি হয়ে আছি? আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটা যদি ভালো লাগে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর এরকম ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম এক্সক্লুসিভ ভিউয়ার্স।